নমস্কার, আপনারা দেখছেন সবসময়। সবসময়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে নবমীতে নীললোহিত নেই। আমাদের সঙ্গে রয়েছেন কবি উৎপল কুমার গুপ্ত ও সুবীর ঘোষ। উৎপল বাবু, এই দীর্ঘ সময় ধরে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক 1965 সাল থেকে, সেই স্মৃতিটা যদি আমাদের সঙ্গে, আমাদের দর্শকদের সঙ্গে আজকের দিনে শেয়ার করেন। তার সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় কবিতা লিখেছি এবং যথারীতি প্রকাশিত হয়েছে। তারপর থেকে যত দিন গেছে তার সঙ্গে হৃদ্যতা বেড়েছে। আমি পরবর্তীকালে, সালটা ঠিক মনে নেই, আমি একবার সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলাম বড়দিনের ছুটিতে। আচ্ছা, তখন কলকাতায়। তখন ভাবলাম যে একবার দেখা করি মানুষটার সঙ্গে। তখন তিনি থাকতেন গড়িয়াহাট রোডে থাকতেন, ব্রিজের পাশে একটা দোতলা বাড়িতে। আমি যথারীতি বেল বাজালাম। তখন ছিল সম্ভবত তারিখটা ছিল 25শে ডিসেম্বর, বড়দিনের দিন। তার আগেই তার সঙ্গে আমার পরিচয় ছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার সুবোধদা, রাজীব বলছি সবসময় থেকে। হ্যাঁ রাজীব, বলো। হ্যাঁ, আমাদের সঙ্গে কবি উৎপল কুমার গুপ্ত রয়েছেন। আমরা আমাদের একটি বিশেষ অনুষ্ঠান সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে করছি, এই নবমীতে নীললোহিত নেই। আপনার আজকের দিনে কি মনে পড়ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা, একটু যদি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ রাজীব, যেটা আজকের এই দিনটা ঠিক 1 বছর হলো। আমি যেদিন সুনীলদা চলে যান সেদিন আমি কলকাতায় ছিলাম না, বহু দূরে ছিলাম, নিউ ইয়র্ক শহরে। তখন আমি তখন না পারছি ফিরে আসতে, না পারছি ওখানে থাকতে, এমন একটা অবস্থার মধ্যে পড়েছিলাম যে সে আর বলার নয়। কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সুনীলদা চলে গেছেন ঠিকই, কিন্তু সুনীলদা এত তীব্রভাবে বাঙালির সংস্কৃতির সঙ্গে, বিশেষ করে এই পুজোর সময় এমন ভাবে জড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে রমরম করে চলছে বলা যায় মিশর রহস্য, যেটা সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু। সেই কাকাবাবুর গল্প এখন কলকাতায় এবং কলকাতার সমস্ত মফস্বলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ, যেহেতু কাকাবাবু এবারে পুজো সংখ্যায় নেই, বিশেষ করে কাকাবাবুর যারা পাঠক, সব রকম বয়সের পাঠকই আছে কাকাবাবু। আমি তো ছোটবেলা থেকে কাকাবাবু পড়ছি। এই প্রথম বছর যখন কাকাবাবু আনন্দবেলাতে পড়তে পারলাম না, কিন্তু সেটা অনেকটাই ভালো ব্যাপার হয়েছে যে কাকাবাবুর মিশর রহস্যটা এবার সিনেমার আকারে পৌঁছেছে। এছাড়াও আমি যেটা বলবো, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন লিটল ম্যাগাজিন থেকে শুরু করে বড় বড় কাগজে যে পরিমাণে তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে কথা, তাকে নিয়ে কবিতা লেখা, তাকে নিয়ে স্মৃতিমূলক লেখা, এই যে বিভিন্ন রকম ভাবে সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে আছেন। আমার মনে হয় একজন লেখক আসলে মারা যান না, একজন লেখক আসলে জন্মগ্রহণ করেন আবার নতুন করে। সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখে, এবং বিশেষ করে গত 1 বছরের তার চলে যাওয়ার পরে যে 1 বছরের যে ইতিহাস, সেটার দিকে তাকালেই বুঝতে পারছি যে কোনো লেখক থাকেন যারা আসলে মারা যান না। সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে সেই বিরল লেখকদের একজন। আপনার মনে আছে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন যে মৃত্যুর পরে যেন হেঁটে যেতে পারি। একেবারে আমি ওই কথাটা মাথায় রেখেই বলতে হয়তো চাইছিলাম যে মৃত্যুর পরেও যে সে মানুষের দরজায় টোকা দেওয়া যায়, মৃত্যুর পরে এসেও যে হ্যালো বলা যায়, মৃত্যুর পরেও যে সে পিঠে হাত রাখা যায়, এটা খুব বেশি লেখক হয়তো পারেন না। শক্তি চট্টোপাধ্যায় পেরেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় পারছেন। এটা একটা খুব বিরল ঘটনা। যে স্মৃতিটা আমাদের দর্শকদের একটু যদি আপনি বলেন, শোনান। হ্যাঁ, একটা কথা আমি বলি, সেটা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে খুব চমৎকার ভাবে হয়তো বোঝা যাবে। আমরা 2010 সালে আমরা সুনীলদা, সাথীদি, আমি, মল্লিকা এবং রোরো আমাদের ছেলে, আমরা 2010 সালে গোয়াতে একটা সাহিত্য একাডেমির অনুষ্ঠানে, খুব বিরাট অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান ভারতবর্ষের সমস্ত
কবি লেখকরা সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে আমরা 5-6 দিন একসঙ্গে ছিলাম, প্রচুর ঘুরে বেরিয়েছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর হইচই করেছি, কবিতা পড়েছি একসঙ্গে, ভারতবর্ষের সমস্ত কবি লেখকের সঙ্গে গল্প গুজব হয়েছে। এইরকমই একটা সন্ধ্যেবেলায় সুনীলদার ঘরে প্রচুর আড্ডা হচ্ছিল। সুনীলদার ঘরে যেরকম হয় প্রচুর লোক জমে যায়, বিশেষ করে বাইরে দেখেছি, বাইরে দিল্লিতে দেখেছি, কিংবা বম্বেতে দেখেছি, কিংবা কোচিনে দেখেছি, ব্যাঙ্গালোরে দেখেছি, এমনকি বিদেশে আমেরিকাতেও দেখেছি, নিউ ইয়র্ক শহরে, যে সুনীলদার ঘরে সন্ধে হলে প্রচুর ভিড় হয়ে যায়। কলকাতাতেও হতো, প্রচুর ভিড় হয়ে যায়, অন্যান্য ভাষার লেখক লেখিকারা তার ঘরে ভিড় জমান। এইরকমই গোয়াতে সেই দিন চলছে প্রচুর পান ভোজন চলছে, অনেক গল্প চলছে, অনেক লেখকদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এরকম করতে করতে প্রায় রাত্রি 12:30-1টা বেজে গেল। তো তখন তো উঠতে হবে। আমি সুনীলদাকে বললাম আমরা উঠি, একে একে অনেক ভারতীয় সমস্ত লেখকরা উঠে গেলেন। কেদারনাথ সিং একজন খুব বড় হিন্দি লেখক, তিনিও উঠে গেলেন। আমরা বললাম সুনীলদা চলি। সুনীলদা আমাদের সঙ্গে একটু এগিয়ে এসে, দরজা পর্যন্ত এগিয়ে এসে আমাকে বললেন হঠাৎ, আমি একটু ঘুরে দাঁড়ালাম, আমরা ঘরে ফিরছিলাম। সুনীলদা বললেন, এই শোনো, তোমরা একটু একটা জিনিস ব্যবস্থা করে দাও তো, আমার ঘরে সেটা নেই। কি নেই? বললো লেখার টেবিল নেই আমার ঘরে। লেখার টেবিল? হ্যাঁ, লেখার টেবিলটা নেই, ঘরে সব আছে, লেখার টেবিলটা দেয়নি। আমি বললাম ঠিক আছে সুনীলদা, আপনি শুয়ে পড়ুন, সাথে দিয়ে আপনি শুয়ে পড়ুন, আপনারা আমি দেখছি। তা আমি ওই রাত্রিবেলায় টেবিল ব্যবস্থা করে বলতে হোটেলে ওদেরকে বললাম, যে ম্যানেজমেন্টের লোকদের বললাম যে আপনারা টেবিলটা কিন্তু, রাইটিং টেবিলটা সকাল 7টার সময় পৌঁছে দেবেন ওর ঘরে, এখন দেবেন না, এখন উনি শুয়ে পড়ে। তারপরে আমি ঘরে গিয়েছি, ঘরে গিয়ে অনেক রাত্রে ঘুম এসছে। পরের দিন আমার সকাল হলো প্রায় দুপুর 12টায়। আমি ব্রেকফাস্ট টেবিলে গিয়ে শুনলাম, শুনে আমার চোখ কপালে উঠে গেল। শুনলাম যে সকাল 7টার সময় সুনীল গঙ্গোপাধ্যায় উঠে পড়েছেন, লিখতে বসেছেন। 12টার মধ্যে 8 পাতা লিখে ওই হোটেলের ছেলেদেরকে ফ্যাক্স করিয়ে কলকাতায় দেশ পত্রিকায় পাঠিয়ে দিয়েছেন। এটা এই খবর আমাকে দিয়ে গেলেন কেদারনাথ সিং। তিনিও প্রায় সকাল 11টা 11:30 ঘুম থেকে উঠেছেন, আমার সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে 12টার সময় দেখা হলো। এইটাই আমি বলতে চাই যে একজন লেখক, সত্যিকারের লেখক কিভাবে লেখক হয়ে ওঠেন, এই ডেডিকেশন না থাকলে রাত্রি 1টা 1:30 2টো যখন আমরাই ঘুম থেকে উঠতে পারছি না পরের দিন সকালবেলায়, সেখানে উনি সকাল 7টার মধ্যে উঠে লেখার টেবিলে বসে লিখে সেই লেখা কলকাতায় ফ্যাক্স করে 12টার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে যখন বিকেলবেলায় সুনীলদার সঙ্গে দেখা হলো, তখন আবার সুনীলদা অন্য একজন মানুষ। এটা আমাকে খুব ভাবিয়েছিল। এটা একজন লেখকের এইরকম ডেডিকেশন না থাকলে হয়তো লেখক হওয়া যায়, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় হওয়া যায় না। অনেক ধন্যবাদ সুবোধদা আমাদের সঙ্গে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। তোমরাও সকলে ভালো থেকো, খুব ভালো লাগলো। যথারীতি অনেক কথাবার্তা হলো এবং আমার প্রশ্ন ছিল তখন সুনীল গঙ্গোপাধ্যায়ের নতুন একটা উপন্যাস বেরিয়েছে সরল সত্য, যেটা আজকে আর পাওয়া যায় না, আনন্দ পাবলিশার্স থেকেই বেরিয়েছিল। তা সেই ব্যাপারে আমার কিছু প্রশ্ন ছিল, আমি করেছিলাম, কিন্তু আজকে আর মনে নেই তিনি কি উত্তর দিয়েছিলেন। তবে একটা কথা মনে আছে যে তিনি বলেছিলেন যে যখন লিখেছিলাম তখন কি লিখেছিলাম সেটা সেই সময়টা জানে। তারপর আমার এখন আর মনে নেই কি লিখেছিলাম সরল সত্যের মধ্যে। যাই হোক, দিনে দিনে তারপর হৃদ্যতা বেড়েছে, কৃত্তিবাসের লেখা বেড়েছে। আমরা কবি সম্মেলন করেছিলাম 1966 সালে স্থানীয় গ্র্যান্ড হলে হয়েছিল, সেই ছবি তো আমি দেখেছি। হ্যাঁ, এবং আপনার অফিসে রয়েছে, সময়ের অফিসে। এটি গ্রুপ ছবি যথারীতি সেই সময় তোলা হয়েছিল। তাতে সবাই এসেছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সবাই, এবং সভাপতিত্ব করেছিলেন মনীষ ঘটক, এবং শাল প্রাংশুর চেহারা নিয়ে তিনি মধ্যমণি হয়ে বসে আছেন, এবং চারপাশে বসে আছেন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বেলাল চৌধুরী,
মোহিত চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, শঙ্কর চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে মারা গেছিলেন, এরকম অনেকেই সেই সম্মেলনে এসেছিলেন এবং কবিতা পাঠের মধ্য দিয়ে তাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছিল। সম্ভবত বাংলা কবিতার ক্ষেত্রে ওনাদেরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আমরাই প্রথম করেছিলাম 1966 সালে। তার আগে এত বড় কবি সম্মেলন আমার নিজের ধারণা আমরা আসবো বাংলা বাবু, আপনার সঙ্গে আবার আরো কথা হবে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে। আপনারা দেখছেন সবসময় বিশেষ অনুষ্ঠান নবমীতে নীল লোহিত নেই। ফিরে আসবো একটা বিরতির পর। নমস্কার, ফিরে এলাম সবসময়ের বিশেষ অনুষ্ঠান নবমীতে নীল লোহিত নেই। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কবি উৎপল কুমার গুপ্ত, সুবীর ঘোষ। সুবীর ঘোষ নিজে দীর্ঘদিন ধরে প্রায় 2 দশক ধরে একটি ছোট পত্রিকা সম্পাদনা করছেন যার নাম জন্মদিন, এবং সেই পত্রিকার অনুষ্ঠানে বিভিন্ন সময়ে প্রায় 8 বার সুনীল গঙ্গোপাধ্যায় এসেছেন, লিখেওছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তো মেশার একটা সুযোগ আপনার হয়েছিল। মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়কে আপনি কেমন দেখেছিলেন, কেমন অনুভব করছেন আজকের দিনে? আমি যেহেতু জন্মদিন নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করি এবং বহরমপুর শহরে বা কলকাতায় অনেকেই জানেন যে এই পত্রিকার পক্ষ থেকে একটা পুরস্কার প্রচলন করা হয়েছে, সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার। এটা প্রায় 10 বছরের বেশি সময় ধরে আমরা সেই সমস্ত কবিদেরকে দিয়ে থাকি যারা আগে কখনো প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কার পাননি। তো এই অনুষ্ঠানে বেশ কয়েকবার সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি এসেছিলেন 8 বার। 8 বারের মধ্যে 5 বার আমি বলে দিই যে বিগত 10 বছরে সুনীল গঙ্গোপাধ্যায় প্রায় 8 বার বহরমপুরে এসেছিলেন, তার মধ্যে 5 বার এসেছিলেন জন্মদিন পত্রিকার অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠানে আসার ক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল। সত্যি কথা বলতে কি, উনি একদম আমার মনের মানুষ। নবমীতে নেই এই কথাটা বলতে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, কারণ তিনি ছিলেন আমার একজন অভিভাবকের মতো। নবমীতে সুনীলদা নেই। নমস্কার, সবসময় স্বাগত অশোকবাবু আপনাকে। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার, সবসময় আপনাকে স্বাগত। দর্শকরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কবি অশোক দাস। আজকের দিনে সুনীল গঙ্গোপাধ্যায় প্রায় 1 বছর হলো আমাদের ছেড়ে যাওয়া। আমরা একটি বিশেষ অনুষ্ঠান তার স্মরণে করছি যার নাম নবমীতে নীল লোহিত নেই। আমাদের সঙ্গে রয়েছেন কবি উৎপল কুমার গুপ্ত, ছোট পত্রিকার সম্পাদক কবি সুবীর ঘোষ। আপনার অনুভূতি কি আজকের দিনে সুনীল গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে? এবং সুনীল গঙ্গোপাধ্যায় নেই এই কথাটা এখনো আমি বিশ্বাস করি না। সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন বাংলা সাহিত্য থাকবে, যতদিন বাঙালি পাঠক থাকবে, যতদিন বাংলা কবিতা থাকবে, ততদিন সুনীল গঙ্গোপাধ্যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অন্তরে বেঁচে থাকবে। আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়লেই আমরা মনে করি যে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, এখনো তার লেখা থেকে যায়নি। আমার উপলব্ধি বলে যে কারণে যে সুনীল গঙ্গোপাধ্যায় তিনি চলে গেছেন এটা ভাবা যায় না, বরং ভাবা যায় যে তার লেখনীর মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে
তার নীড়ার মধ্য দিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, সারা জীবন বেঁচে থাকবেন। খুব সুন্দর বললেন অশোক বাবু। একটু আগেই কবি সুবোধ সরকার কিন্তু আপনি যে কথা বললেন সেই কথারই সুবোধ সরকারের কণ্ঠে কিন্তু অনুরণন শোনা গেল। তিনিও কিন্তু বললেন যে মৃত্যুর পরে যে লোকটা হ্যালো বলতে পারে এইরকম সাহিত্যিক এই পৃথিবীতে খুব কমজন হন, তাদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়। আপনারও সুর কিন্তু একই সুর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। যেটা বলছিলেন সংক্ষেপে যদি ঘটনার কথা বলি, 2000 সালে এটা মুর্শিদাবাদ জেলার প্লাবনের ভাসছে, প্রচুর মানুষ আশ্রয় সমস্যার মধ্যে। এই সময় আমাদের একটা সুনীল গঙ্গোপাধ্যায়কে আবেদন জানালাম যেদিন রাত্রে অনুষ্ঠান তার আগে যে সুনীলদা আমাদের মানুষের জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। আর তিনি ছিলেন, তারাপদ রায় ছিলেন, স্বাতী বৌদি ছিলেন, সবাই বহরমপুর সুপার মার্কেটের সামনে সকালবেলায় বন্যা ত্রাণের জন্য রাস্তায় নামলেন, সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন। এমনকি বন্যা ত্রাণের যে অর্থ সংগ্রহ করা হবে তার জন্য তিনি তার নিজের চাদরটিও দিয়ে দিলেন। এই যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা, এটা সুনীলদার পক্ষেই সম্ভব। ভীষণ মানবিক ছিলেন। অনেক ঘটনা রয়েছে, সবটি বলা সম্ভব নয়। আমি এখন সুনীলদার উদ্দেশ্যে আজকের দিনে একটা কবিতা উৎসর্গ করছি। কবিতার নাম অশোক এখন। প্রতিদিন জনসংখ্যা বাড়ছে, বাড়ছে গাড়ি বাড়ি বাজার, বাড়ছে জীবনের গতিবেগ, কমছে সবুজ এবং আবেগ। প্রতিদিন জনসংখ্যা বাড়ছে আর প্রতিদিন মানুষ একা হয়ে যাচ্ছে। এত মানুষ চারিদিকে, অথচ মানুষের জন্য হাত বাড়িয়ে হাত পাচ্ছে না কেউ। এত মানুষ চারিদিকে, অথচ মানুষের জন্য হাত বাড়িয়ে হাত পাচ্ছে না কেউ। ভালোবাসার জন্য হাত বাড়িয়ে পথ হাতড়াচ্ছে অনেকেই। প্রতিদিন জনসংখ্যা বাড়ছে। পৃথিবী এখন এক গ্রাম, এই গ্রামে প্রায় সকলেই সবার চেনা। ফেসবুকে মুখ দেখে, আত্মার কোনো আত্মীয় নেই, নেই পরিজন স্বজন স্বভূমি। বন্ধুবিহীন জীবনের আবেদন ফ্রেন্ড রিকোয়েস্ট। শবদেহ সৎকারের জন্য অপেক্ষা করে শকুনেরা। প্রতিদিন জনসংখ্যা বাড়ছে, কমছে মানুষ। প্রতিদিন একা হয়ে যাচ্ছি আমরা। অসাধারণ। এই যে প্রতিদিন জনসংখ্যা বাড়ছে অথচ কমছে মানুষ, এই কথাটাই বোধহয় এই সময়ে ধ্বনিত হওয়ার একটা উপযুক্ত সময় আর কি, তাই না? খুবই সত্যি কথা। আপনি সুনীল গঙ্গোপাধ্যায় থেকে কি শোনাবেন কোনো কবিতা আমাদের দর্শকদের জন্য? সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, কবিতা আমি বেশ কয়েকটি সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে কবিতা লিখেছিলাম, কিন্তু আমার হাতের কাছে নেই। তাই আমারই কবিতারই অনুরণন তার একটি কবিতার মধ্যে দিয়ে আমি পাচ্ছি, সেটা আমি পড়ে শোনাচ্ছি। একটাই তো কবিতা, একটাই তো কবিতা, লিখতে হবে, লিখে যাচ্ছি সারা জীবন ধরে। আকাশে একটা রক্তের দাগ, সে আমার কবিতা নয়। আমার রাগী মুহূর্ত, আমার ব্যস্ত মুহূর্ত কবিতা থেকে বহু দূরে সরে যায়। সে দুঃখের যমজ, সে তার সহোদরকে চেনে না। একটাই তো কবিতা লিখতে হবে, অথচ শব্দ তাকে দেখায় না সহস্রার পদ্ম। যজ্ঞ চলেছে সাড়ম্বরে, কিন্তু যাজ্ঞসেনী অজ্ঞাতবাসে। একটাই তো কবিতা, কখন টলমলে শিশিরের শালুক বনে ঝড় উঠবে তার ঠিক নেই। দরজার পাশে মাঝে মাঝে কে যেন এসে দাঁড়ায়, মুখ দেখায় না। ভালোবাসায় পাশে শুয়ে থাকে হিংস্র একটা নেকড়ে। নদীর ভেতর থেকে উঠে আসে গরম নিঃশ্বাস। একটাই তো কবিতা লিখতে হবে,
অগোছাল কাগজপত্রের মধ্য থেকে উঁকি মারে ব্যর্থতা। অপমান জমতে জমতে পাহাড় হয়, তার উপর উড়িয়ে দেবার কথা স্বর্গের পতাকা। সজারুর মতো কাটা ফুলিয়ে চলাফেরা করতে হয় মানুষের মধ্যে। রাত্রের সিগারেট ধরিয়ে মনে হয় এ এক ভুল মানুষের জীবন। ভুল মানুষেরা কবিতা লেখে না, তার অনেক দূরে, অনেক দূরে। যেন বজ্রকীট উল্টো হয়ে পড়ে আছে, এত অসহায়। নতুন ইতিহাসের মধ্যে ছড়িয়ে যাচ্ছে সম্রাটদের কাঙালপনা। একটাই তো কবিতা লিখে যাচ্ছি, একটাই লিখে যাব সারা জীবন ধরে। আবার দেখা হবে, হ্যাঁ আবার দেখা হবে, আবার দেখা হবে। হ্যাঁ, নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে পেয়েছি কবি চিত্রভানু সরকারকে। আপনাকে সবসময় স্বাগত জানাচ্ছি চিত্রভানু বাবু। আপনাকেও স্বাগত জানাচ্ছি, চ্যানেলকেও জানাচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই সব সময় আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। আপনি কলকাতায় বসে আছেন, আপনি দেখতে পাবেন না এই চ্যানেল, কারণ এটা গ্রাউন্ড চ্যানেল, মুর্শিদাবাদে দেখা যায়। এই নবমীতে নীললোহিত নেই, আপনার অনুভূতি যদি আমাদের সঙ্গে, আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন চিত্রভানু বাবু। আসলে সুনীল গাঙ্গুলির সঙ্গে যে আমার গভীর সম্পর্ক ছিল তা নয়, কিন্তু একটা সম্পর্ক ছিল। সে অর্থে সুনীলকে পরিবেষ্টিত যারা সাবেদার ছিল তাদের মধ্যে আমি ছিলাম না। আমি খুব দূর থেকে সুনীলকে দেখেছি এবং কাছ থেকেও দেখেছি। প্রথম দেখতে আমি, যেহেতু আমি মফস্বলের ছেলে, জলপাইগুড়ির ধূপগুড়িতে আমার বাড়ি, আমি খুব কম বয়সে সুনীলকে আমি দেখি ধূপগুড়িতে। আমার কাকা জীবন সরকার সাহিত্য সেবার খুব সম্ভবত 70 দশকের একদম শুরু থেকে পুরস্কার উনি তার অর্জুন উপন্যাসের জন্য কোচবিহার সম্মান জানান। যাওয়ার পথে ধূপগুড়িতে নেমেছিলেন। তো আমাদের সেই গ্রাম্য পরিবেশের বাড়িতে উনি এসেছিলেন এবং খুব আনন্দে আমাদের আত্মীয়তা গ্রহণ করেছিলেন। এবং আমার খুব আত্মা হলো মনে আছে, তিনি আমাদের বাড়িতে খেয়েছিলেন আর কি। তো এই হলো প্রথম পরিচয়। আর দ্বিতীয় পরিচয় না, পরিচয় এবং অভিজ্ঞতা। দ্বিতীয় অভিজ্ঞতা, গত বছর মৃত্যুর একদিন আগে একটি পত্রিকার কবিতা বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক তার জন্য কবিতা আনতে গেছিলাম। বছরই যাই প্রায়, এবং বিভিন্ন জায়গায় গাঙ্গুলির সঙ্গে দেখা হতো। অর্থে গভীর ভাবে না হলেও একটা পরিচয় ছিলই। তো কথায় কথায় সেই ধূপগুড়ির আমার স্মৃতির কথা খুলি এবং তাকে আবার বলি যে সুনীল দা, আবার আপনাকে নিয়ে যাবো। তো কণ্ঠে বললেন আর কি যে আমি কি আর পারবো। তো সেটাই আমার শেষ একটা আমার কানে বাজছে, আমি কি যেতে পারবো। সত্যি বোধ হয় আর যাওয়া হলো না ওনার। এটাই আমার বেশ কষ্টের জায়গা এবং অভিজ্ঞতা এইভাবেই। ধন্যবাদ, ধন্যবাদ চিত্রভানু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম কবি চিত্রভানু সরকারের সঙ্গে, যে কথার মধ্যে ছিলাম আমরা। হ্যাঁ, যেটা বলছিলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় খুব মানবিক ছিলেন, সেটা বহুবার বিভিন্ন রকমভাবে দেখেছি। খোলামেলা মানুষ, এত সুনীল গঙ্গোপাধ্যায় খুব পরোপকারী ছিলেন, বন্ধু বৎসল ছিলেন। এবং যারা তরুণ, যারা ওই ধরনের সংস্কৃতির উনি এটা ভালো করে দেখতেন সর্বদা, এবং তার সৃষ্টি ঘিরে একটা অনুভূতি ছিল। প্রণব মুখোপাধ্যায়ের আমি একটি চ্যানেলে থাকাকালীন 2009 সালে আমি একটি ইন্টারভিউ করেছিলাম। ইনফ্যাক্ট প্রণববাবুকে আমি তাদের কবিতার বইও উপহার দিয়েছিলাম। সেক্ষেত্রে প্রণব মুখোপাধ্যায় আমার ওই ইন্টারভিউতে 8 ঘন্টার ইন্টারভিউ কবিতা কেন্দ্রিক অনেক কবিতা করেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় লীলা থেকেও করেছিলেন। উনি প্রণববাবু বলেছিলেন যে ওনার সঙ্গে সুনীলবাবু কবিতা উনি পছন্দ করেন, আলাপ হয়েছিল। আবার সুনীল গঙ্গোপাধ্যায়কে প্রণববাবু যেদিন রাষ্ট্রপতি হলেন তার 3-2 পরে টেলিফোনে আমি কথা বলছিলাম, তখন এমনি জানতে চাইছিলাম যে সুনীলদা কেমন লাগছে একজন বাঙালি রাষ্ট্রপতি হলেন। তো
তো শুনে হলে খুবই ভালো লাগছে। এই একজন বাঙালি রাষ্ট্রপতির এর থেকে আনন্দের কি হতে পারে। তখন আমি বললাম যে সুনীলদা, প্রণববাবু কিন্তু আপনার কবিতা পড়তেও খুব পছন্দ করেন। সুনীলদা তখন সুনীলদাচু তো ভঙ্গিতে বললেন, উনি আমার কবিতা পড়তে পছন্দ করুক আর নাই করুক, আমি খুব খুশি হয়েছি আমাদের বাঙালি একজন রাষ্ট্রপতি হয়েছে। বহরমপুরে সুনীল গঙ্গোপাধ্যায় এলে মূলত সুনীলদার থাকা খাওয়ার ব্যবস্থা দায়িত্বটা আমার উপরে বর্তায় আর কি। আর আমি সেগুলো করতে পেরেছি, এটাই আমার হ্যাঁ, নমস্কার। সবসময় আপনাকে স্বাগত জানাচ্ছি মৃণাল বাবু। নমস্কার। আমাদের এই আজকের একটি বিশেষ অনুষ্ঠান চলছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে, নবমীতে নীললোহিত নেই। আজকের দিনের সুনীল গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে আপনার কি মনে পড়ছে, কি অনুভূতি হচ্ছে, একটু যদি দর্শকদের সঙ্গে শেয়ার করেন। আজকের দিন বলে তো নয়, নবমী তিথি বলেও নয়। সুনীল গাঙ্গুলি নীল লোহিত, তিথি নির্বিশেষে বাঙালির ঘরে চিরকাল তিনি অতিথি হয়ে সবসময়ই বিরাজ করবেন। তিনি সাহিত্য সংস্কৃতি জগতে এবং তার সাহিত্য সৃষ্টির পিছনে সমকালকে যেভাবে এনেছেন, তাতে বাঙালি এবং বাংলা সাহিত্য তার কাছে শুধু চিরকৃতজ্ঞই নয়, তিনি সাহিত্যিক চিন্তার এমন একটি জায়গাতে আছেন যে বাংলা সাহিত্যের কথা চিন্তা করতে গেলে তার কথা ভাবতেই হবে, তাকে মনে করতেই হবে, তার সৃষ্টিকে মনে করতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এতক্ষণ রাজীবকেও আমার একটা বলার রয়েছে, সেটা হলো রাজীবকে নিয়ে, রাজীবের অনুরোধে কাকাবাবুকে নিয়ে বোধহয় সুনীলদা একটা লেখা লিখেছিলেন। হ্যাঁ, এইটা কি উৎপলবাবু আপনি জানেন যে একবার আমরা সার্কিট হাউসে আড্ডা পাচ্ছি, শ্রীজাত আছে, যে বছর শ্রীজাতকে আমরা সুন্দর দিলাম, হ্যাঁ নাসির হোসেন ছিলেন সে আড্ডায়, স্বাতী গঙ্গোপাধ্যায় ছিলেন। তো আমি সুনীলাকে বললাম যে তখন অনেক রাত্রি, 11টার কাছাকাছি। মুজফফর হোসেন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি সবসময়। নমস্কার আপনাদের সকলকে, আপনাদের উপস্থিত যারা আছেন তাদের সবার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান এই সবসময় চলছে নবমীতে নীললোহিত নেই। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে আপনার অনুভূতি যদি আমাদের সঙ্গে, এবং আপনি, আমার যতদূর মনে পড়ছে, আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত থেকে এবার পুরস্কার পেয়েছিলেন আপনার লোকজীবন কাব্যগ্রন্থের জন্য, সেই সুনীলদার স্মৃতি পুরস্কার সুনীল গঙ্গোপাধ্যায় আপনার হাতে প্রদান জন্মদিন পত্রিকার উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে। আপনার যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের আপনার সম্পর্কে অনুভূতিটা আমাদের একটু ভাগ করেন এই মুহূর্তে। আপনাদের চ্যানেল মারফতে আজকের বড় বেদনার দিন হিসাবেই আমি এটা বলে দিতে চাই, আপনার চ্যানেল মারফতেই আমি বলে দিতে চাই যে আজকে খুব বেদনার দিন, অত্যন্ত বেদনার দিন। এবং এই বেদনার দিনে আপনার মুজফফর সাহেব, আপনার টেলিভিশন সেটে সাউন্ডটা একটু মিউট করে দিন, নাহলে ইকো হচ্ছে। হ্যাঁ, যান্ত্রিক একটা সমস্যা হচ্ছে আমাদের। আপনার টেলিভিশন সেটে সাউন্ডটা একটু কাইন্ডলি মিউট করে দিন। এইটা বলছি এই কারণে যে আজকে খুব বেদনার দিন। নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত হয়েছেন আজকের দিনেই। তার সঙ্গে আমার খুব ব্যক্তিগত জীবনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এটা হয়তো জানেন যে সুধীন্দ্রনাথ পুরস্কার 2002 সালের 2 অক্টোবর তিনি বহরমপুর রবীন্দ্র সদনে এসে আমাকে অর্পণ করেছিলেন, এবং সেই সুবাদেই তাকে কাছাকাছি দেখা, এবং শুধু কাছাকাছি দেখা না, অত্যন্ত কাছের স্নেহের মানুষ হিসাবে পরবর্তী সময়ে নানান পরামর্শ তিনি আমাকে দিয়েছেন। বিশেষ করে আমি ওই লোকশিল্পীদের নিয়ে যে সংগঠন করি,
সেই লোকশিল্পী সংগঠনকে নিয়েই তারও একটা বিশাল আগ্রহ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম মুজাফফর হোসেনের সঙ্গে। উৎপলবাবু, লোক সংস্কৃতি নিয়েও সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ভাবনা ছিল, উনি যেটা বলছিলেন। হ্যাঁ, এটা লক্ষ্য করা যায় তার বিভিন্ন গদ্য রচনার মধ্যে, এবং বেশ কয়েকটি উপন্যাসের মধ্যে আমার মনে আছে যে সেখানকার সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি। তারপর তো সকলেই জানেন মনের মানুষ নামে উপন্যাসটি, পরে যেটা সিনেমা হয়েছে, তার দৌলতে লালন ফকিরকে নিয়ে তিনি যা তৈরি করেছেন, গৌতম ঘোষ তৈরি করেছেন, কিন্তু তিনি যে যা লিখেছিলেন তা সত্যি, মানে এর আগে এইভাবে উপন্যাস কজন তৈরি করেছেন আমার সেটা কোনো ধারণা নেই। লোক সংস্কৃতিকে চিরদিন তিনি শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন, অন্তরে নিয়েছেন, তারই বহিঃপ্রকাশ ওই মনের মানুষ। একদমই তা এই হলো সুনীল গঙ্গোপাধ্যায়। নানা রঙে নানান দিক দিয়ে আমরা মানুষটাকে দেখেছি বিভিন্ন সময়। যেমন আমার কতগুলো ঘটনা মনে পড়ে যাচ্ছে, দু একটা আমি আপনাকে জানাই, আমি আপনাদের জানাই দর্শকদের। তা হলো বাংলা একাডেমিতে আমার মাঝে মাঝে দেখা হয়েছে। পরবর্তীকালে আমি তার বাড়িতে খুব একটা যাইনি, কিন্তু কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা হয়েছে। সেই অমলিন মিষ্টি হাসি, দু চারটে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। একবার আমি কবিতা পড়ে নেমে আসছি, আমার মনে আছে, সম্ভবত কলকাতায়। উনি আমাকে বললেন ভালো কবিতা। তা এই যে না বললেও তো পারতেন, ঠিকই তো, কিন্তু মনের বহিঃপ্রকাশটা উৎসাহ দেবার জন্য সমস্ত কবিদের তিনি যেন একটা আলাদা মানুষ। তা আমি তার মৃত্যুর পর আমার হাতের কাছে কবিতাটা নেই, আমি কিন্তু বলেছিলাম কবিদের রাজা, কবিদের রাজা চিরদিন থাকবে। ফরাসি কাব্যে কবিদের রাজা বলা হয় শার্ল বোদলেয়ারকে, আর আমরা আমাদের বাংলা কবিতায় সসম্মানে সশ্রদ্ধায় রবীন্দ্রনাথকে আমাদের সামনে রেখে আমরা বলবো সুনীল গঙ্গোপাধ্যায় কবিদের রাজা। সুনীলদা কিন্তু ফরাসি ভাষাটাও ভালো জানতেন, এবং তিনি আমাদের বিভিন্ন আড্ডায় গানও করেছেন সেই ভাষায়। এবং আর জিয়াগঞ্জের সঙ্গে সুনীলদার একটা ভালো সম্পর্ক ছিল, বলতে পারবেন যে মালতী অধিকারী বলে এক ভদ্রমহিলা জিয়াগঞ্জে ছিলেন। তো হঠাৎ সুনীল গঙ্গোপাধ্যায় মালদহ বইমেলা থেকে আমাকে সাথী গঙ্গোপাধ্যায় ফোন করলেন যে এরকম আমরা জিয়াগঞ্জে যাব, তুমি কি ওই জায়গাটায় আমাদের সঙ্গে আসতে পারবে, মানে যাবে? তো আমরা ঠিক আছে, জিয়াগঞ্জে কোথায়? তো বললেন যে মালতী অধিকারী বলে একজন ভদ্রমহিলা আছেন, তার বাড়িতে গিয়ে আমরা উঠবো। তাহলে কি প্রসঙ্গে? বললো যে উনি একটা, মালতী অধিকারী ওনার বাবার নামে একটা লাইব্রেরি করেছে এবং সুনীল গঙ্গোপাধ্যায় তাতে অনেক বই দিয়েছে। তো সেই মালতী অধিকারী, পরবর্তীকালে সাথী বৌদির কাছে জানতে পেরেছিলাম যে সুনীল গঙ্গোপাধ্যায়কে দাদা পাঠিয়েছিলেন এবং সুনীল গঙ্গোপাধ্যায় তাকে বোন বলে ডাকতেন। মালতী অধিকারী সুনীলদার মৃত্যুর পর ওই যে ঘরটায় সুনীলদা ছিলেন ওই ঘরটাতে আর কাউকে ঢুকতে দেন না। সুনীলদার ব্যবহৃত জিনিসপত্রগুলো অবিকল সেই রকম করে রাখা আছে, আর বিছানার উপর একটা বড় সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবি রয়েছে। অসাধারণ। আমাদের জিয়াগঞ্জে ভালোবাসার বহিঃপ্রকাশ যে কত রকমের হয়, কত আন্তরিক হয়, এটা তার প্রমাণ। সেদিন মালতী অধিকারী বাড়ির থেকে সুনীলদাকে আমি গাড়ি করে নিয়ে এসেছিলাম লালবাড়ি। একটা কথা আমার এখানে বলতে ইচ্ছা করছে, আমাদের মনীষ ঘটকের যখন মৃত্যু হয় তারপরেই বহরমপুরে এসেছিলেন দুজন কবিতার অভিভাবক, একজন শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়। এবং সুনীল গঙ্গোপাধ্যায় তো মনীষ ঘটকের সর্বাঙ্গীন চেহারার অনুপাতে তিনি বলতেন শেষ মোগল সম্রাট, কবিতার মোগল সম্রাট হচ্ছে মনীষ ঘটক। তা আজকে আমার এই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা ফিরে আসবো, বলবো আর একটা বিরতি নেব, তারপরে আপনি অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে আছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর অল্প কয়েক মিনিট আপনার কাছে নেব, একটা বিরতিতে আমরা যাব। আমরা বিরতির পর ফিরে আসছি। আপনারা দেখছেন সবসময়ের বিশেষ অনুষ্ঠান নবমীতে নীললোহিত নেই। আমরা ফিরে আসবো এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন কবি উৎপল কুমার গুপ্ত, সুবীর ঘোষ। একটা বিরতির পর আপনারা দেখতে থাকুন সবসময়।
গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, এই বইটি সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে দিয়েছিলেন 2004 সালে। লেখা রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় এই বইটি আমাকে উপহার দিয়েছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, এটা 2004 সালে আমাকে দিয়েছিলেন। সেখান থেকে আমি একটি কবিতা পড়ছি। একটি ফোন এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বাস। রবীন্দ্রনাথ বাবু, বহরমপুর এসএন বাগদি রোড থেকে বলছি। আপনি, আমাদের বিশেষ অনুষ্ঠান চলছে নবমীতে নীললোহিত নেই। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত থেকে একবার সংবর্ধনা পেয়েছিলেন হ্যাঁ, 2011 সালে। হ্যাঁ, 2011 সালের 11ই জানুয়ারি মোহনার যে বাস স্ট্যান্ডে যে আপনার অনুষ্ঠান বাড়ি, ওখানে থেকে আপনাদের জন্মদিনের পক্ষ থেকে রবীন্দ্রনাথের জন্ম সার্ধ শতবর্ষে আমাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। কিন্তু আজ এই নবমীতে নীললোহিত নেই, এটা আমার কাছে বড্ডই বেদনার ব্যাপার, সারা বাংলার মানুষের কাছেও তাই। তিনি লেখক হিসেবে শিল্পীর তো মৃত্যু নেই, তিনি অমর অজেয়। তবে মানুষ সুনীল গঙ্গোপাধ্যায় যে অসাধারণ, তিনি দেখেছি যে বারবার তিনি বহরমপুরে আপনাদের জন্মদিনের টানে তিনি এসেছেন। শুধু লেখক হিসেবে নন, তিনি আর্ত মানুষের সাহায্যের জন্য, আমার যতদূর মনে পড়ে 2000 যে বন্যা যেবার হয়, বিধ্বংসী বন্যা, এবারও তিনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি বহরমপুরে এসেছিলেন। তো আমার জন্মদিনের পক্ষ থেকে যে আপনারা অনুষ্ঠানে আমাকে পুরস্কৃত করেছেন, এটা যেমন, তার থেকে বড় কথা আমার হয়তো চিরস্মরণীয় হয়ে থাকবে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমি এই পুরস্কারটা পেয়েছিলাম। এ আমার জীবনের চরম পাওনা। রবীন্দ্রনাথ বিশ্বাস কয়েক বছর আগে তিনি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সম্মানিত হয়েছিলেন, সেই অনুভূতি তিনি বলছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় থেকে একটি কবিতা ছিলেন, তোমার কাছে, এই কবিতাটির নাম। সকাল নয়, তবু আমার প্রথম দেখার ছটফটা নেই। দুপুর নয়, তবুও আমার দুপুর বেলার প্রিয় তামাশা। ছিল না নদী, তবুও নদী পেরিয়ে আসি তোমার কাছে। তুমি ছিলে না, তবুও যেন তোমার কাছেই বেড়াতে আসা। শিরীষ গাছে রোদ লেগেছে, শিরীষ কোথায়? মরুভূমি। বিকেল নয়, তবু আমার বিকেল বেলার কুত্তি পাশা। চিঠির ঘামে গন্ধ বকুল, তৃষ্ণা চোখে বিদেশ পানে। তুমি ছিলে না, তবুও যেন তোমার কাছেই বেড়াতে আসা। কুশল, আপনাকে স্বাগত জানাচ্ছি সবসময়। হ্যাঁ, নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান চলছে, কবি উৎপল কুমার গুপ্ত রয়েছেন, সুবীর ঘোষ রয়েছেন। শুনি নবমীতে নীললোহিত নেই, আপনার ছোট্ট প্রতিক্রিয়া আজকের দিনে। হ্যাঁ, নীললোহিত বা সুনীল গঙ্গোপাধ্যায় নেই, এ তো ভাবা যায় না। এবং এই দিনটা আরো বড় বেদনার দিন, বেদনার বিষয়। আজকে সকালে ওনার একটি গল্প পলাতক এবং অনুসরণকারীটি পড়ছিলাম, দশকের উপরে লেখা। দশকে নকশাল সময়, উত্তাল সময়ের উপর একটি লেখা গল্প। কি অসাধারণ লেখা, অসাধারণ ভাষা। বাঙালি যতদিন বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। এবং সুনীল গঙ্গোপাধ্যায়কে সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুরের যে দীর্ঘদিনের সম্পর্ক, এবং যে সম্পর্কে সেতুবন্ধন গড়ে তুলেছে রাজীব ঘোষ এবং সুবীর ঘোষ, তাতে যে আমরাও সামান্যতম অংশ নিতে পেরেছিলাম, সেটা ভাবলেও খুব ভালো লাগে। আমরা এতক্ষণ আপনি ফোনে আপনি আমাদের সঙ্গে সাড়া দিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ কুশল বাবু। আমরা এতক্ষণ কথা বলছিলাম কবি সাংবাদিক কুশল কুমার বাগচির সঙ্গে। আপনারা দেখছেন সবসময়ের বিশেষ অনুষ্ঠান নবমীতে নীললোহিত নেই। হ্যাঁ, আমরা এখানেই শেষ করছি এই অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের একটু বাকি রয়েছে এই অনুষ্ঠানে, যেটা আপনারা এই আমাদের কথা শেষ হলে দেখতে পাবেন টিভির পর্দায়। কয়েক বছর আগে সুনীল গঙ্গোপাধ্যায় বহরমপুর রবীন্দ্র সদনে এসেছিলেন ছোট পত্রিকা জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে তিনি কবিতা বলছেন, কবিতাকে গানের রূপ দেওয়া যায়, যেটা লন্ডনে আমেরিকা হয়, তার হয়ে সোয়াল করছেন। নিজেই সে তার লেখা কবিতা শুরু করে বাউলদের মতো গাইছেন। সেটা দেখবেন, শুনবেন। এখানেই রাখছি, নমস্কার। ঢাকঢোল মানে ওদের যেসব যন্ত্র আর কি, গিটার কিংবা ব্যাঞ্জো ইত্যাদি, এসবগুলো বাজিয়ে তারপর পরে, তাও শ্রোতা জোগাড় করা খুব শক্ত। সব জিনিসই সময় অনুযায়ী পাবে। আমাদের অন্যান্য ভারতীয় ভাষায় কিন্তু কবিতা খাইতে বলে গান করে এখনো রেওয়াজ আছে, উর্দুতে করে, এমনকি দক্ষিণ ভারতীয় ভাষাগুলোতে সেখানেও করে, গান গেয়ে কবিতা পড়ে।
হিন্দিতে তো একটা কবিতার লাইন 3 বার করে করে পড়ে, তাহলে মগজের মধ্যে ঢুকে যেতে বাধ্য হয়। সেই জন্য সাধারণ লোক তো সেটা বোঝে। এখানে আমাদের একটু একটু অ্যাবস্ট্রাক্ট ধরনের কবিতা যেগুলো, এগুলো দুর্বোধ্য যাকে বলে, সেগুলো শুনে কি করে সবাই বুঝতে পারবে, মাথার উপর দিয়ে চলে যায়। খালি খানিকক্ষণ বাদে ঘুম পায় বা খানিকক্ষণ বাদে মনে যাই বাড়ি চলে যায়, এটা হয় তো। এটা এখন কিভাবে বদলানো যাবে ভেবে দেখতে পারে না। যেমন গান পর্যন্ত বদলে গেছে। আগে যে ছিল একটা জায়গায় বসে হারমোনিয়াম বাজিয়ে গান করা, আজকাল আর সেটা সেই রীতিটা চলে যাচ্ছে, যারা বেশি লোক শুনতে চায় না। ওই এমটিভি দেখলে কি মনে হয়, যারা গান গাইবে তাদের দেখতে অত্যন্ত সুন্দর হতে হবে, নাচ জানতে হবে, ডিগবাজি খেতে হবে, এইসব না করলে সে গানগুলো জমে না। তা আমাদের এখানে যারা গান গায় তারা এখন ওরকম নাচ বা ডিগবাজি খাচ্ছে না বটে, কিন্তু তারা ব্যান্ড তৈরি করছে, ব্যান্ড তৈরি করে হইচই হল্লা একটা তৈরি করছে, যে জন্য গানগুলোকে জনপ্রিয় করার জন্য এই পথ তাদের নিতে হচ্ছে। তা আমাদের যারা কবি তাদের একটু নাচ গান শিখলে বন্ধ হয় না। তবে পুরুষের নাচ আমাদের দেশের লোকরা পছন্দ করে না, পুরুষ কবিদের নাচ শিখে কোনো লাভ নেই। মেয়ে কবিরা যদি ইচ্ছে করে নাচতে পারে, যারা আবৃত্তিকার তারাও নাচতে পারে, আর পুরুষরা কি করবে? তাহলে কবিরা জনপ্রিয় করার জন্যে একটু বাজনা টাজনা বাজাতে পারে, বা একটু নাটক করতে পারে। আজকাল অনেকে একটু নাটক করছে, মানে সোজা পড়ছে না, গলার নানান কাঁপিয়ে টাপিয়ে নাটক টাটক করছে, একটু সেরকম করে দেখা যায় যদি লোককে ধরা যায়। কিন্তু কবিতার লেখা যেন সস্তা না হয়ে যায়, কবিতার মানটা যেন ঠিক রাখা হয়। মানে দর্শককে মনোরঞ্জনের জন্য কবিতা সুখপাঠ্য সহজবোধ্য করলে সেটা কবিতার ইতিহাসকে খণ্ডিত করা হবে। কবিতার যে একটা ইতিহাস আছে, একটা অগ্রগতি আছে, সেভাবে তাকে চলতেই হবে। কিন্তু এবং দর্শককেও, শ্রোতাকেও সঙ্গে সঙ্গে কাছে টেনে দিলে তারা ওইগুলো বুঝতে পারে, বোঝার উপযুক্ত হয়। যাই হোক, এখন এত বক্তৃতা দেওয়ার সময় না, আমি ওটা দুটো কবিতা পড়ি। প্রথমটা কানাই বলেছে, জন্ম হয় না, মৃত্যু হয় না। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, 3-4টে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি। তবুও আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান থেকে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ভরে লুঠেরা ফেরানি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিৎপন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামীণ রণহিংসা, বাদামি লেবুর গাছে জোনাকি চিকমিকি খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকে এত ছদ্ম দেশ। রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল। এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও,
আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নীলি খেজুর রসের গান, শুনিনি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে 3 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। একা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিয়ে থাকতে সিন্ধু পারে দিক চিহ্নহীন 52 তীর্থের মতো এক শরীর। হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে, নীরা ওষুধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, 2 উরু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা। 1 বছর ঘুমোবো না, স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়। বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন। আমি 1 বছর ঘোনা, 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমার ও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানলার পাশে তোমার সহাস্য মুখ। আজ যাই, বাড়িতে আসবেন? রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল। আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরা উঠান 4 হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। আচ্ছা, এখানে যে শ্রীজাত, ও কিন্তু দুর্দান্ত ভালো গান গায়। ও আমার মনে হয় কবিতার সঙ্গে গানটাকে যুক্ত করলে মন্দ হতো না, নতুন একটা এক্সপেরিমেন্ট হতো। আমি যে কবিতাটা পড়ছি এটা গান হওয়াই উচিত ছিল। অনেকদিন থেকে ভেবেছি যে ট্রেনে যে সমস্ত বাউলরা গান করে তাদের দিয়ে দেবো কবিতাটা, দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে দেহতত্ত্ব। এই বাউল টাউলের সব গানটা সেরকম নেই। আমাদের সাহেব কোম্পানি বলে কথা আছে, তার কারণে একটা সময় মনে করেন যা কিছু ভালো জিনিস সবই সাহেবরা বানায়। সেই জন্যে একটা সময় বলতো মাকালিও, ও মাকালি কি সুন্দর, একজন সাহেব কোম্পানি, মানে সব কিছুই সাহেব কোম্পানি, সেরকম একটা ব্যাপার আছে। কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি, একই অঙ্গে লক্ষ রূপ শতেক বাখানি,
কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি। ঘরের মধ্যে অগ্নিকুণ্ড, ঘরেই পুষ্করিণী, তারই মধ্যে উথাল পাথাল, ঘরের মানুষ যিনি। আহা কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি। ঘরের ভুমরা গুনগুন করে, ঘরেই ডাকে ময়না, আর চোখের জলে হাপুস হুপুস, ঘরে কেহই রয় না। আহা কি ঘর বানাইছে দেখো। ঘরে ইন্দুর ঘুরঘুর করে, বিড়ালে ধায় পিছে, আর ইন্দুর বিড়াল দুই বন্ধু একসঙ্গে হাসিছে। আহা কি ঘর। ঘরের শোভার নাই তুলনা, রশ্মি হাজার হাজার, ঘরের মধ্যে নিউ মার্কেট, ঘরেই চোরা বাজার। আহা কি ঘর বানাইছে। ঘরের দেয়াল ফঙ্গ বেনে, ফঙ্গ বেনে মানে ফ্রেজাইল, মানে একটু ছুলে ভেঙে যাবে। ঘরের দেয়াল ফঙ্গ বেনে, প্রলয় নাচে বাইরে, আরে সুনীল খ্যাপা কয় রে আমি তাই রে নাই রে নাই রে। আর সুনীল খ্যাপা কয় রে আমি তাই রে নাই রে নাই রে। আহা কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি।